নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই ভূতের বাসর ইউটিউব চ্যানেলে। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভয়ানক গল্প খুঁজে পেয়েছি একটি ওয়েবসাইটে। শুনে আপনাদের ভীষণ ভয় লাগতে পারে, তাই অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নেবেন ভালোভাবে আওয়াজটা অনুভব করার জন্য। আর হ্যাঁ, কেউ যদি আমার সাথে নিজেদের ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারবেন। তাহলে গল্পে আসা যাক। গৌরীপুর মোড়ের বাস স্ট্যান্ডে থেকে নেমে ভীষণ অবাক হয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো যানবাহনের চিহ্নমাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেনও মিস করে ফেলেছি। তার উপর ঠেলাঠেলি গুতে এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা রাত হয়ে যাবে আমি ভাবতে পারিনি। হয়তো অতটা অবাক হতো না যদি দীর্ঘ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে নেমেই 30 মিনিটের মতো সাইকেল জার্নি করলেই, 4টে গ্রাম পার করলেই একটি বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে রাস্তার ডান হাতটি নিয়ে হনহনিয়ে ঢুকে পড়লাম। ইট বিছানো ওই পথটি সীতাগঞ্জের নামে দুটো শাখায় ভাগ হয়ে গিয়েছে, আর তারই একটা ছুটি গিয়েছে আমার গায়ের দিকে। ডান হাতের রাস্তাটা কিছুটা হারার পর ছোট্ট বাড়ি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সেই দরজার উপরে দেওয়ালে লেখা আছে বাংলায় মোটা অক্ষরে, সাইকেল জমা রাখা হয়। এখানে একটি বুড়ো এই কাজটি করেন, তার নাম পরেশ সেন। এ বাড়িটি তারই, যার কাজ কর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়। তারা প্রায় সকালে তাদের এখানে গাড়ি, সাইকেল, মোটর গাড়ি সবই জমা রাখে। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়িটির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙ্গুল দিয়ে টোকা দিলাম, কিন্তু কোনো সারা শব্দ মিলল না। শীতে ঠান্ডা হয় তাতে কাঁপুনি ধরছিল। মাথার মাফলারটা তাই শক্ত করে কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালুতে ঘষতে ডাক দিলাম, কাকু দরজাটা খোলেন, সাইকেলটা নেব। তারপর আরো কয়েকবার আঙ্গুল দিয়ে টোকা দিলাম, তাও কোনো আওয়াজ মিলল না। খুঁড়তুতে এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কখন জানি ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিকর শব্দ করে দরজার দিকে তাকিয়ে ফিরে দাঁড়ালাম। ইস, কি জ্বালা, আর ভাল লাগে না। হঠাৎই দেখলাম ওপর একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার সামনে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসলেই লোকটার হাতে হ্যারিকেন, মৃদু আলোতে তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনে অনেকটা দুশ্চিন্তা দূর হলো, মাথাটা খানিক হালকা হলো। এবার যাক, এবার সাইকেলটি পাওয়া যাবে, আমি এখন বাড়ি ফিরতে পারবো খুব তাড়াতাড়ি। বুড়ো পরেশ সেন হ্যারিকেন উঁচিয়ে ধরে আমার মুখের সামনে ধরলো। কয়েকবার দেখে নিয়ে কাঁপা গলায় বলল, ও তুমি তো এত রাত অব্দি কোথায় ছিলে বাবু? আমি তেমন কিছু না বলে শুধু এতটুকুই হ্যাঁ হু দিয়ে তার পিছু ঘরে ঢুকে গেলাম। বুড়ো সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদর দিয়ে ঢাকা, আঙ্গি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটি। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই আমার হাত পা সব বরফে ঠান্ডা একদম কুকড়ে গিয়েছে। হঠাৎই খেয়াল করলাম আমার কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন যেন গুনগুন করতে শুরু করেছে ভেজা সুরে। শিশুকালে পড়া সে লাইনগুলো মনে পড়ে গেল। আওড়াতে লাগলাম, উ আ কেন করো, শীত লাগে তো গানটি ধরে। এইসব গুনগুন করতে চলতে লাগলো আমার অভিযান। তারপরে 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ আবহাওয়া হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডা বোধহয় বেশি ফুটছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা সেই বাড়িঘর গাছপালা কেমন যেন রহস্যময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারা যেন আমাকে গিয়ে চুপিসারে কী সব জানি ফোন দিয়ে হেঁটে চলেছে। শির দ্বারা বয়ে ঠান্ডা কিছু যেন নিচে অনবরত নেমে যাচ্ছে। সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেল আগের মতো টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হচ্ছে সাইকেলের পিছনে যেন কে আমার হিমালয় পর্বত বেঁধে দিয়েছে, আর আমি এখন কাতরাতে সেটি টেনে নিয়ে যাচ্ছি। ভয়ে শরীরে ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। সাইকেল আর এগোচ্ছে না।
আর ঠিক তখনই আমার ডান কাঁধে এক হিম শীতল হাতের স্পর্শ অনুভব করলাম। সাথে সাথে আমি বিভৎস এক চিৎকার করে সাইকেল থেকে নেমে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে সেই থাবাটা যেন সরে গেছে মনে হচ্ছে। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। এমন ঘোর আমি কোনোদিনও অনুভব করিনি। মাতালের মতো লাগছে নিজেকে। দুটো পা কেঁপে উঠছে আর গাল মুখ যেন আমার শুকিয়ে গিয়েছে। 2-3 বার আমি ঢোক গিললাম। টিমটিমি টর্চের আলোয় চারপাশে ভালো করে দেখলাম। তারপর ভয়ার্থ আওয়াজে কাঁদতে কাঁদতে গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, কোনো ছোটোখাটো শব্দও বোঝাচ্ছিল না আমার কানে। আমি সাইকেলটা দু হাতে চেপে ধরে আবারও চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার পুরে ঠিক আমার কানের সামনের অশরীরীর মৃদু ভাপা ভয়ানক ভাঙ্গা ভাঙ্গা স্বর বলে উঠল, আমি কে তা জেনে কি হবে? সাইকেলটা দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখে ঠান্ডা বাতাস আমার কান ছুঁয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধ আমার সারা গা গুলিয়ে দিয়ে গেল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম। তারপর প্যাডেলটি কাতরাতে কাতরাতে সাইকেলটি চালানো শুরু করলাম। এবারও সে একই কাণ্ড। সাইকেল টানতে গিয়ে টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলছে যা চলছে। হঠাৎ আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আবারও পেটের ডান দিকে তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই অংশ স্থান যেন মাংসপেশি জমে গিয়েছে বরফে। এবার দেখলাম সাইকেলটি সজোরে ছুটছে। বুঝতে পারলাম কোন দিকে ছুটে চলছি আমরা। সাইকেল থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও আমি থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে লাগলো। একসময় সাইকেলটি 3 রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম সেই রাস্তা। এটা সেই সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতের রাস্তাটায় নামলে 10-15 মিনিট পর পড়বে সেই ফাঁকা মাঠ। তারপরই আমার গ্রাম। মনে পড়ল সেই মাঠের ভৌতিক শ্মশানটির কথা। কত না আজব, কত না কথায় ভয়ঙ্কর সব শুনেছি ছোটবেলায়। গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানের গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলতো ভূতেদের তাণ্ডব। তারা পথিকদের ভুল পথে চালিত করত, আর তাদের খুলির খাওয়ার সব খেয়ে লুটপাট করে দিত। ঘণ্টাখানিক আগে অবধিও আমি এইসব ঘটনাগুলো পাত্তা দিইনি, কিন্তু আজ সেই অমাবস্যার গভীর রাতে দাঁড়িয়ে ভীষণ নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝে সদৃঢ় একটি প্রাচীর যেন নিমিষে এক উন্মাদ সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানটির রাস্তায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা মনে হচ্ছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকে ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে এসে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়োগুলিতে। কি বিভৎস গা ছমছমে আবহাওয়া। কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটি যেন সেজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে অশরীরীটা তখন আর সেরকম ভয়ানক লাগছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাও মনে হচ্ছে আমার দেহের থেকে নামিয়ে দিয়েছে। মনে মনে ভাবলাম, একবারে মাঠ পেরোতে পারলে বাঁচি। পিছনে অশরীরীটা আমার সাথেই চলেছে, আমার সাথেই আমার বাড়িতে দিয়ে যাবে নাকি? এই সকাল ভাবতে ভাবতে হঠাৎ দেখি এক জোরালো ঠেলা আমি সাইকেল থেকে ছিটকে রাস্তায় গিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়ে দেখলাম ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড়িয়ে গাছের উপরে চড়ে বসলো। তখনও সঙ্গে সঙ্গে আসা অশরীরটাই মনে হয়। শ্মশানের গাছপালাগুলো এক জোরালো আলোড়ন শুরু করলো, সাথে বিকট কিসব চিৎকার। সহস্র অশরীরীদের দাপটগুলো বোধ হয় গাছের ডালগুলিতে হুড়মুড় করে একসাথে ভেঙে পড়লো। মাঠঘাট কাঁপতে শুরু করলো। ঘাস বেছানো সমতল মাঠের অজস্র ফাটল ধরতে শুরু করলো। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবুও বহু কষ্ট করে কোনোরকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ির দিকে ফিরলাম। যাক, বাঁচা গেল। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নিয়ে নরম বিছানায় শরীরটিকে টান টান করে দিলাম। সারা দেহে অজস্র ব্যথা। থার্মোমিটারের দেহে তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফ্যারেনহাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে ব্যথা বিন্দু মাত্র নেই। শরীরের তাপমাত্রাটা পুরোপুরি স্বাভাবিক। কাল রাতে ঘটনাটাও আর অত দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলটি কিছু অংশ বেঁকে গিয়েছে।
ইতিমধ্যে মা আমাকে ব্যাগটা দিয়ে বললো বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারের জন্য বেরিয়ে পড়লাম। 8 বছর সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। এই সময় পথের কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাতে এসে পৌঁছালাম। সাইকেল থেকে নামিয়ে শ্মশানটি ভালো করে দেখতে শুরু করলাম, কিন্তু সেখানে কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পেলাম না। গাছগুলো সেই আগের মতো দাঁড়িয়ে আছে সব, ঘাসগুলো সেরকম কোনো ফাটল নেই, সব সমতল হয়ে গেছে আগের মতো। আর আমি কিছু বুঝতে পারলাম না কি হলো আমার সাথে কালকে। মাথাটা আবার যেন ভার হয়ে আসতে লাগলো। ওসব বাদ দিয়ে আমি আমার রাস্তা ধরে হাটের দিকে এগিয়ে গেলাম। কিছু কিছু জিনিস ভুলে যাওয়াটাই ভালো। আমিও সেইভাবেই ভুলে গিয়ে আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। বন্ধুরা, এটাই ছিল ঘটনা। কেমন লাগলো কমেন্টে জানাবেন। হেডফোনটা ব্যবহার করলে পরে আমার আওয়াজটা আর ভালোভাবে অনুভব করতে পারবেন। তাই পরের বার যদি কোনো ঘটনা শুনেন বা এখন বা এই ঘটনাটা শুনছেন, আমি আগেও বলেছি, পরে বলবো, হেডফোনটা অবশ্যই ব্যবহার করবেন। হেডফোনটা ব্যবহার করলে ঘটনাটি ভালোভাবে অনুভব করতে পারবেন। তাই হেডফোনটি অবশ্যই লাগিয়ে নেবেন ঘটনাটি শোনার সময়। আর হ্যাঁ, ঘটনা শেয়ার করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনি ঘটনা শেয়ার করতে পারেন। সেটা ফেসবুকের হোক বা ইনস্টাগ্রামের হোক, আমাকে ডিএম করবেন। আমার যদি ঘটনাটা ভালো লাগে, আমি অবশ্যই আপনার ঘটনাটা পরের ভিডিওতে পড়ে শোনাবো। এটাই ছিল ঘটনা। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আশা রাখলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভয় নিয়ে আসি, টাটা।